স্বাগত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন আশার বাংলাদেশের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। বরিশালের গ্রামীণ জনপদে নারী নেতৃত্বে এক অভাবনীয় পরিবর্তন এসেছে। কেননা নারীরা সেখানে নিজেরাই ঠিকাদার, আবার নিজেরাই শ্রমিক। এটি সম্ভব হয়েছে জলবায়ু সহিষ্ণু অবকাঠামো উন্নয়ন প্রকল্প সিসিআরপির বাজার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে। নারীর কর্মসংস্থান, ক্ষমতায়ন, খাদ্য নিরাপত্তা এবং দারিদ্র্য দূরীকরণের এটি সুদূর প্রসারী ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মাত্র 4 বছরেই বদলে গেছে বরিশালের বাবুগঞ্জ উপজেলার পোস্ট অফিস হাটের দৃশ্য। 25 নারী এ হাটের অবকাঠামো সহ আনুষঙ্গিক উন্নয়ন কাজ শেষ করেছে কদিন আগেই। এজন্য 15 থেকে 30 জন নারীর সমন্বয়ে লেবার কন্ট্রাক্টিং সোসাইটি বা এলসিএস নামে সমিতি করে তাদের ঠিকাদারি দেওয়া হয়। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের 35 লাখ টাকার প্রকল্পটি সিসিআরপি বাস্তবায়ন করেছে। শুরুতেই প্রকল্প থেকে নির্মাণ কাজের ওপর নারীদের প্রশিক্ষণ দেওয়া হয়। এরপর তারা নিজেরাই মালপত্র কেনাকাটা, রাজমিস্ত্রি ভাড়া করা, হিসাব রক্ষণ সহ সব কাজ তদারকি করেন। শ্রম দেন নারীরা। কাজ শেষে ভাগ করে নেন মুনাফা। খোলা সেট করছি, এই করছি, কল করছি, বাথরুম করছি, ড্রেনের কাজ করছি, লাভ পাইছি 14,380 টাকা। হ্যাঁ, আমরা একটা ঘর তুলছি আর গরু কিনছি। সকাল 7টায় আসি, 3:30টায় যাই, তারপরে মালিকও আমরা, শ্রমিকও আমরা। নারীদের কাজের মান ভালো হওয়ায় তা বেশ সাড়া ফেলেছে গ্রামীণ সমাজে। বাজারের অবকাঠামোগত উন্নয়নে পাল্টে গেছে এর দৈনন্দিন বেচাকেনা। খুশি ক্রেতা বিক্রেতা সবাই। এই প্রজেক্ট হওয়ার পরে স্থানীয় যত কাঁচামাল, তরিতরকারি কৃষকদের খুব উপকার হয়েছে। তারা গাড়ি যোগে এখানে মাল নিয়ে আসতে পারে এবং পাইকাররাও গাড়ি যোগে মাল শহরে নিয়ে বিক্রি করতে পারে। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত জেলায় উপযুক্ত রাস্তা তৈরি, বাজার অবকাঠামোর উন্নয়ন, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ, কমিউনিটি রেডিওর মাধ্যমে কৃষি প্রযুক্তির প্রচার ও জনসচেতনতা তৈরি প্রকল্পের উদ্দেশ্য। এটা হয়েছে বেসিক্যালি তারা নিজেরা আর্থসামাজিক উন্নয়ন তো হয়েছেই, তাছাড়া সেলফ ডেভেলপমেন্টটা মারাত্মকভাবে আসছে। এখানে তারা মারাত্মক স্মার্ট হয়েছে এবং তারা এখন এই কাজ তো করেছে, এই কাজে ছাড়াও আরও এলজিডির যে অন্যান্য কাজ আছে সেই কাজের সাথেও তারা এখন ইনভলভ হয়ে যাচ্ছে এবং একটা কেউ বসে নেই এবং রানিং অবস্থায় তারা এখন ডে বাই ডে নিজেদেরকে উন্নতি করতে পারতেছে। প্রকল্পের আওতায় 60 কোটি টাকা ব্যয়ে 197টি বাজার এলসিএস এর মাধ্যমে নির্মাণ করা হবে। এ পর্যন্ত 130টির কাজ শেষ হয়েছে। আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল ইফাদ, এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি ও বাংলাদেশ সরকারের সঙ্গে প্রকল্পটিতে অর্থায়ন করেছে জার্মান দাতা সংস্থা কেএফডব্লিউ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ও যোগাযোগ বিশেষজ্ঞ ডক্টর শামসুল হক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক শর্মিন নীলর্মী। কথা বলছি তাদের সঙ্গে। স্বাগত ডক্টর শামসুল হক এবং শর্মিন নীলর্মী। আমরা প্রথমে একটু শামসুল হক স্যারের কাছেই জানতে চাইব যে স্যার, এই প্রজেক্টটি বেশ কয়েক বছর যাবতই কাজ করছে এবং আপনিও এই প্রজেক্টটি সম্পর্কে প্রজেক্টের সঙ্গে কাজ করছেন। একটু প্রথমে আরেকটু বিস্তারিত জানতে চাইব কিভাবে নারীদেরকে এই কাজে সম্পৃক্ত করা হচ্ছে, কেন সম্পৃক্ত করা হচ্ছে এবং এর ফলে কি ধরনের সুবিধা পাওয়া যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। এখানে যে একটা বিশেষ প্রজেক্ট আমাদের কোস্টাল বেল্টে হচ্ছে ইফাদ ফান্ডিংয়ে, এটা আমাদের জলবায়ু সহিষ্ণু অবকাঠামো নির্মাণ। এটার মধ্যে শুধু মার্কেট নাই, এখানে কিন্তু রাস্তাঘাটও আছে। যেই রাস্তাঘাটগুলি কিছু পানি হলেই, বেশি পানি হলেগুলি যেগুলি পানির নিচে চলে যাওয়ার সম্ভাবনা আছে, এগুলিকে একটু উঁচু করা, যাতে করে চলাচলে বর্ষার সময় যেন ঠিক থাকে। পাশাপাশি লোকজন যেন বর্ষার সময়ও মার্কেটে জিনিসপত্র নিয়ে আসতে পারে এবং সবাই কেনাকাটা করতে পারে। তো এই কাজটা করতে গিয়ে একটা অবজেক্টিভ ছিল গভর্নমেন্টের, যে এখানে প্রান্তিক যেই জনগোষ্ঠী, বিশেষ করে মেয়েরা যারা আছে, তাদেরকে যদি এম্পাওয়ারমেন্ট করা যায়, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা যায় উন্নয়ন কাজের সাথে সম্পৃক্ত করে, তাহলে দুটা কাজ হবে। একটা হলো উন্নয়ন হয়ে গেল, আরেকটা হলো গিয়ে এখানে যারা উন্নয়ন করবে তারা নিজেরা শ্রমিক হিসাবেও কাজ করবে, কন্ট্রাক্টর হিসাবেও কাজ করবে। তার মানে দৈনিক কিছু পারিশ্রমিক পাবে, যেটা সাধারণত তারা সচরাচর মাটির কাজে, রাস্তার রক্ষণাবেক্ষণের কাজে, সামাজিক বনায়নের কাজে অলরেডি কিন্তু প্রচলিত ধ্যান ধারণা এটা আছে।
কিন্তু ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশনে বিশেষ করে রাস্তা বানাবে, মার্কেট বানাবে, এটা কিন্তু তার আগে অত ইনস্টিটিউশনালাইজ ছিল না আর কি, ইনফর্মাল ছিল। এই প্রজেক্টের আওতার আগে সুনামগঞ্জে কিন্তু হাওড় এলাকায় যেই রাস্তা বানালেও পানির নিচে চলে যাবে এবং বাঁধের উপরে রাস্তা বানানো যাবে না, তাহলে এটা একটা সাবমার্সিবল রোড হতে হবে। সেখানে একটা কি বলবো বিশেষ কায়দায় রাস্তা বানানো হলো, কংক্রিট, পানিতে কিছু হয় না। তাহলে আমি যেই মাটিটা আছে তার মাটিটার উপরে কিছু ব্লক যদি বসিয়ে দেই, এটা একটা সুন্দর চলার একটা রাস্তা দিবে, এটাকে বলে ব্লক পেভমেন্ট। তো এই ব্লকটাকে এমন একটা সাইজ করা হলো যে একটা মহিলা বর্ষাকালে তার উঠানে যদি কিছু ম্যাটেরিয়াল থাকে, কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল থাকে, মাঠে কিছু করার নাই, এই সময়টা শ্রমটা তো সে কাজে দিতে পারে, লাগাতে পারে, সে তখন উঠানের মধ্যে এই ব্লকগুলি বানিয়ে বানিয়ে স্ট্যাক করে রাখতো। যেই পানিটা নেমে যায় তখনই তারা এটাকে বিছিয়ে বিছিয়ে একটা রাস্তা তৈরি করে ফেলতো। তো এই যে হাওড় এলাকায় রাস্তা নাই, তার মানে হেলথ অ্যাক্সেস নাই, এডুকেশন অ্যাক্সেস নাই, কিছুই নাই, কিন্তু এই মহিলারা যখন একদম আইডেল বসে থাকার কথা, তখন একটা উন্নয়ন কাজের সাথে জড়িত হয়ে তারা যখন রাস্তাটা বানিয়ে দিল, এটা একটা কমিউনিটি ফ্যাসিলিটি হয়ে গেল। এর ফলে কিন্তু একটা উন্নয়নও হলো, এই মহিলার কিন্তু পরিশ্রমও কিছু পারিশ্রমিক পেয়ে গেল। এবং এটা যেহেতু লেবার কন্ট্রাক্টিং সোসাইটি বলছে, অর্থাৎ একদল কি বলবো হত দরিদ্র মহিলা, বিশেষ করে মহিলা, তাদেরকে একসাথে করে তাদের একটা দলবদ্ধ গোষ্ঠী তৈরি করে তাদের কিছু ট্রেনিং দিয়ে কন্ট্রাক্টরের মতো কাজ করানো, এই যে সুন্দর একটা স্পেসিফিকেশন, এটার ফলে কিন্তু সে একটা উন্নয়ন কর্মীতে রূপান্তরিত হলো। সে ছিল একটা অদক্ষ লোক, সে একটা দক্ষ লোক হয়ে গেল এই ট্রেনিংয়ের মাধ্যমে, এবং রাস্তাটা বানানোর স্কিলটা কিন্তু সে জেনে গেল, এবং এইটা করতে গিয়ে সে কিছু লাভও করলো কন্ট্রাক্টর হিসাবে এবং কিছু দৈনিক পারিশ্রমিক পেল। এইটা একটা মেয়ে যখন পায় তখন ডেফিনেটলি সে তার সংসারের জন্য কাজ করে। পাশাপাশি এই প্রোগ্রামের আওতায় আরেকটা জিনিস আছে, এই মহিলা যেন স্বাবলম্বী হতে পারে, এই ইনকামটা দিয়ে ইনকাম জেনারেটিং কিছু অ্যাক্টিভিটিরও ট্রেনিং কিন্তু দেওয়া হয়। তো তাতে হলো কি, একটা কনস্ট্রাকশনের স্কিল হলো, দেন তার নিজে যেটাতে পারদর্শী, যেটা পছন্দ করে, একটা দোকান দিবে অথবা সেলাইয়ের কাজ করবে অথবা নার্সারির কাজ করবে, যার যেটা পছন্দ সেইভাবে কিন্তু একটা ট্রেনিং দিয়ে কাজ উত্তর সে যেন অন্য কোনো ইনকাম জেনারেটিংয়ে সে ইনভলভ হয়ে একটা রেগুলার একটা ফিনান্সিয়াল স্ট্রিম পেয়ে একটা তার ফ্যামিলিটাকে উপরের দিকে নিয়ে আসতে পারে। এটাই ছিল কিন্তু এই প্রজেক্টটার মেইন উদ্দেশ্য। এবং সেই হিসাবে আমি 2011 সাল থেকে এই যে সুনামগঞ্জের প্রজেক্ট থেকে আরম্ভ করে কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট যেটা হচ্ছে, সেখানে আমি দেখে আসতেছি এই যে মেয়েরা দলবদ্ধভাবে কাজ করছে, এখানে সাধারণভাবে কন্ট্রাক্টরের মাধ্যমে যেই আমরা সিভিল কাজগুলি করি, রাস্তা বানাই, মার্কেট বানাই, এর সাথে আমি যদি কিছু কিছু জায়গায় বলি গুণগত মান বেশি পাচ্ছি, কারণ তারা পেশাদারি কোনো কন্ট্রাক্টর না। কিভাবে কাজটাকে কম্প্রোমাইজ করে কিছু অতিরিক্ত প্রফিট করবে এটা তাদের ভাবনার ভেতরেই নাই, বরঞ্চ সে ভাবে এই মেয়েদেরকে কিন্তু যেই এলাকায় উন্নয়ন হবে সেই এলাকার আশেপাশের গ্রাম থেকেই নেয়। সে ভাবে এটা তো আমার রাস্তা, আমি যত ভালো করে বানাবো আমি সেটা তত বেশি দীর্ঘভাবে স্থায়ীভাবে ব্যবহার করতে পারবো। এই যে ওনারশিপটা চলে আসতেছে, এটা কিন্তু একটা রেগুলার যে কন্ট্রাক্টর থাকে তার ভেতরে সে কমার্শিয়াল বা বাণিজ্যিক দৃষ্টিকোণ ছাড়া কারা কাজ করতেছে সাধারণ মানুষ ওইটার ব্যবহারকারীরা এটা জানেও না। ফলে এই ওনারশিপটা খুবই গুরুত্বপূর্ণ। স্যার, আপনার কাছে এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, আমরা একটু শর্মিন নীলর্মীর কাছ থেকে জানবো যে এই বিষয়টি নিয়ে আপনি গবেষণা করছেন, কাজ করছেন, যে কিভাবে এটা মানুষকে সুফল দিচ্ছে, সেইটার কোনো ইতিমধ্যেই কিছু ফাইন্ডিংস আপনার কাছে এসেছে কিনা? আমার গবেষণার কাজটা আসলে শুধুমাত্র একটি প্রজেক্টের তা নয়, আমরা আর্লি 70s মানে থেকে শুরু হয়েছে, কিন্তু 80 মধ্য 80 থেকেই এই লোকাল কন্ট্রাক্টিং সোসাইটি বা স্থানীয় মানুষদেরকে ঠিকাদারের মতো ব্যবহার করে
অবকাঠামো ছোট ছোট অবকাঠামো, গ্রামীণ অবকাঠামো উন্নয়নের কাজগুলো কিন্তু সরকার করে আসছে। এবং আমার অভিজ্ঞতা ছিল না, এই কাজের সুবাদে দেখবার অভিজ্ঞতা হয়েছে যে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের প্রকৌশলীরা যেইভাবে শুধুমাত্র প্রকৌশল বিদ্যা নয়, প্রকৌশল বিদ্যার বাইরে গিয়েও সামাজিক উন্নয়নের মাধ্যম হিসেবে এই সোসাইটিকে, এই নারীদেরকে, স্থানীয় নারীদেরকে সংগঠিত করে ঠিকাদার হিসেবে কাজ করান, সেটা মানে সার্বিক অর্থেই প্রশংসার দাবিদার। যদি বলতে হয় শুধুমাত্র একটি প্রজেক্ট না, এই প্রজেক্টে তো বিশেষ করে সিসিআরআইপি প্রজেক্টে বিশেষ করে আমার সুযোগ হয়েছে উত্তরে, হাওড়া অঞ্চলে, দক্ষিণে এই এলসিএসরা যেভাবে কাজ করছেন তাদের সাথে কথা বলবার জন্য। ধরেন একটা উদাহরণ দেই, সিসিআরআইপি প্রজেক্টে একটা উইমেন মার্কেট তারা তৈরি করেন। উইমেন মার্কেটে ধরেন 6টা দোকান, এই 6টা দোকান, এই মার্কেটে 6টা দোকান, সেখানে হয়তোবা 6 জন নারীকে তারা কন্ট্রাক্ট করেছেন, এই 6 জন নারী দলবদ্ধ হয়ে এই মার্কেটটা তৈরি করবেন। এই মার্কেটের 6টি দোকানের মালিক হবেন এক একজন, এই 6 জন নারীর এক একজন নারী। ফলে ওনারা যখন কাজ করছেন ভীষণভাবে যে এই কাজটা করবার পরে এই দোকানের মালিকানা আমি পাচ্ছি, এই যে এক ধরনের মানে প্রেরণা, এই যে এক ধরনের প্রাপ্তি, সেটা ভীষণভাবে কিন্তু আপনি টের পাবেন সাধারণ মানুষের কাছে। ধরেন এই নারীরা একদম হতদরিদ্র আমি বলবো না, কারণ হতদরিদ্র মানুষ দোকান নিয়ে কিন্তু দোকান চালাতে পারবেন না, তাদের সক্ষমতার জায়গাও তো আমাকে বিবেচনা করতে হবে। ইনারা কেউ কেউ হয়তো বা আগে বাড়ির একটা কোনায় হোমিওপ্যাথিক বা আয়ুর্বেদিক দোকান চলতো কারো কারো, কেউ কেউ হয়তো বা বাড়ির কোনায় বসে টেইলারিংয়ের কাজ করতেন, কেউ কেউ বিভিন্ন দোকানে দোকানে গিয়ে ছিট কাপড়ের ব্যবসা করতো। এখন শুধুমাত্র তারা কনস্ট্রাকশনের কাজে জড়িত হয়ে সেখান থেকে লাভ করছেন তা নয়, ওনারা এই দোকানগুলো লিজ পাচ্ছেন, এই দোকানের মালিকানা ওনাদের থাকছে, এবং ওনারা বলছেন যে আমি যখন জিজ্ঞাসা করেছি যে আপনারা তো ম্যাটেরিয়াল চেনেন না, আপনারা তো দাম সম্পর্কে হয়তো বা তেমন ধারণা নাই। একটা জিনিস হচ্ছে প্রজেক্টের যে ইঞ্জিনিয়ার সাহেব, যে সুপারভাইজাররা আছে, ওনাদের খুবই ক্লোজ মনিটরিংয়ে এই কাজগুলো হয়। ফলে বাজার সম্পর্কেও এই নারী বা পুরুষ যদি থাকেন এই কন্ট্রাক্টের মধ্যে, ওনাদের একটা ধারণা দাঁড়িয়ে যায়, এবং ওনারা যেহেতু নিজের জিনিস, ওনারা ম্যাটেরিয়ালের সাথে কম্প্রোমাইজ করতে চান না। এবং সে কারণেই শামসুল হক ভাই যেটা বললেন যে গুণগত মান এই ধরনের ঠিকাদারি কাজে আমরা ভালো পেয়ে থাকি। এবং এটা বলা হয়, এবং আমি মানে প্রত্যেকেই এলজিইডির যে সকল ইঞ্জিনিয়ার সাহেবের সাথে কথা বলেছি, আমি প্রফেসর হকের মতো বিশেষজ্ঞদের সাথে কথা বলেছি, প্রত্যেকেই বলেছেন যে লোকাল কন্ট্রাক্টিং সোসাইটি বা এই নারীদের, এই হতদরিদ্র নারীদেরকে দিয়ে কাজ করানোর মাধ্যমে যে গুণগত মান আমরা পাই, সেটা সাধারণ ঠিকাদারের কাজে পাওয়া সম্ভব হয় না। এটার কারণ হচ্ছে ওনারশিপ, এবং আরেকটা জিনিস, হতদরিদ্র মানুষ অনেক সময় কাজের কোয়ালিটি কিছুটা কম্প্রোমাইজড হয়, কিন্তু সেটা না জানার কারণে হতে পারে, সেটা কিন্তু ওই ফাঁকি দেওয়ার প্রবণতা থেকে হয় না। ফলে আমরা ট্রেনিং এবং সুপারভিশনটা যদি খুব ভালোভাবে করা যায়, এনারা খুব ভালো কাজ দিতে পারেন। তবে একটা জিনিস আমার মনে হয়েছে, যেটা আমি এলজিইডির থেকেও আমি দেখেছি, যে ওনারা অ্যাক্রস টাইম, সময়ের সাথে সাথে, তো এটা একটা শিক্ষণ হতো না, আমি একটা প্রজেক্ট থেকে শিখছি, আমার আগের প্রজেক্ট থেকে 5 বছর পরে আমি যে কাজ করছি সেখান থেকে নতুন শিক্ষণটা আমার তৈরি হচ্ছে। এবং এই যে শিক্ষণের মাধ্যমে আমাদের কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জও আছে। সবচেয়ে ভালো চ্যালেঞ্জগুলোর কথা প্রফেসর হক ভালো বলতে পারবেন আরো বেশি, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই চ্যালেঞ্জগুলো থেকে যে শিক্ষণ, সেটা নেয়ার প্রবণতা ভীষণভাবে আমি খেয়াল করেছি। অবশ্যই এইটা আমাদেরও একটু মানে বিস্তারিতভাবেই জানা দরকার, যে এই যে চ্যালেঞ্জগুলি আছে সেই চ্যালেঞ্জগুলি কিভাবে মোকাবেলা করা হচ্ছে। কারণ একটা বিষয় হচ্ছে সুপারভিশনে যেহেতু বিশেষজ্ঞরাই থাকছেন, একজন ইঞ্জিনিয়ার থাকছেন, ফলে সেই দিক থেকে নিশ্চয়ই আমরা মানে ভালো কাজ পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না।
কিন্তু যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এটি শুধুমাত্র একটা কনস্ট্রাকশন ওয়ার্ক আর থাকছে না, সেটার মধ্যে সামাজিক অনেকগুলি উপাদান জড়িত হচ্ছে। আপনাদের কথা যেটি বোঝা যাচ্ছে যে একটা উদ্যোক্তা শ্রেণী তৈরি করবারও একটা প্রবণতা আছে এবং সেটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ নারী উদ্যোক্তা তৈরির যে কাজটি হয়তো আরো অন্যান্য অনেক প্রতিষ্ঠানের করার কথা, ব্যাংকের করার কথা, সেখানে এলজিডি করলে এটা একটা বাড়তি হিসেবেই যোগ হবে এবং সেটা যেহেতু প্রত্যন্ত অঞ্চলে হচ্ছে, ফলে এটা আরো বলা যায় যে এটা গুরুত্বপূর্ণ সংযোজন। এই জন্যই আর কি এই পুরো বিষয়টি একটু জানতে চাই যে তারপরেও চ্যালেঞ্জগুলি কিভাবে মোকাবেলা হচ্ছে এবং এটা আরো ছড়িয়ে দেওয়া সম্ভব কিনা বাংলাদেশের অন্যান্য জায়গায়ও, যেগুলি ছোট ছোট উন্নয়ন কাজ হচ্ছে সেখানে এই মডেলটাকে রেপ্লিকেট করতে পারি কিনা। একটা বিরতির পর আপনাদের দুজনের কাছে ফিরে আসছে। আশা বাংলাদেশে নিচ্ছে একটা বিরতি। বিরতির পর ফিরে এলাম আশার বাংলাদেশে। অধ্যাপক শামসুল হক, আমরা এই পুরো প্রক্রিয়াটিতে সিসিআরপি যেভাবে কাজটি করছে সেখানে অনেকগুলি চ্যালেঞ্জ নিশ্চয়ই আছে, চ্যালেঞ্জগুলিও জানতে চাইবে, কিন্তু তাৎক্ষণিকভাবে একটি জিনিস জানতে ইচ্ছে করে যে কিভাবে এই মানুষগুলিকে খুঁজে পাওয়া যায় বা কাদেরকে নেওয়া হয় এই কাজটি করবার জন্য, কারণ এখানে তাদের মধ্যেও সেই উদ্যোক্তা হওয়ার প্রবণতা নিশ্চয়ই লক্ষ্য রাখা হয়। এটা স্থানীয় পর্যায়ে এই কাজটি নিশ্চয়ই খুব সহজ না। এটা সাধারণত যেটা করে এলজিডির যেই উপজেলায় এই কাজটা হবে সেই ইন্টারভেনশন এলাকাতে সাধারণত মাইকিং করে যে এখানে ছোটখাটো কিছু উন্নয়ন হবে যেগুলি মহিলারাও করতে পারবেন। তাদেরকে আমরা সংগঠিত করতে চাচ্ছি, যারা সাধারণত কি বলবো গরিব, সিঙ্গেল প্যারেন্ট, অর্থাৎ ডেস্টিটিউট বলতে যাদেরকে বোঝায়, হ্যাঁ সেইটা হলো তাদের কোয়ালিফিকেশন হবে এখানে এন্ট্রি করার জন্য। এইভাবে একটা মাইকিং হয়। দুস্থ কারা আছেন, সবল কারা আছেন, যারা কাজ করতে পারবেন, দৈনিক মজুরিতেও কাজ পাবেন এবং কিছু এখানে প্রফিটও পাবেন, তাদের আগ্রহী প্রার্থীদেরকে উপজেলা অফিসে আসার জন্য বলা হচ্ছে। একটা নির্দিষ্ট দিনক্ষণে আসার পর যদি দেখা যায় সংখ্যায় বেশি, তখন একটা লটারির মাধ্যমে সাধারণত এটা কোনো একটা লেবার কন্ট্রাক্টিং সোসাইটি কাজের উপরে এবং ধরনের উপর ডিপেন্ড করে এটা 10 থেকে 30 এর মাঝখানে একটা গ্রুপটা তৈরি করা হয়, যেখানে একজন প্রেসিডেন্ট থাকবে, একজন সেক্রেটারি থাকবে, এবং এটা কিন্তু যেই এলাকার কাজ সাধারণত সেই এলাকার মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়, অন্য দূর থেকে না, এই এলাকারই। তো এই যখন মাইকিংটা হয় তখন তারা আসে, তাদেরকে পুরো কাজটার সম্বন্ধে বলার পর আগ্রহী প্রার্থীদেরকে যদি দরকার হয় লটারির মাধ্যমে সিলেক্ট করে, খুব স্বচ্ছ প্রক্রিয়াই হয় এই জায়গাটার মধ্যে। তো হওয়ার পর তাদেরকে তখন হচ্ছিল ট্রেনিং দেওয়া, যে আপনারা কি করবেন, কাজটা হলো এই, করার জন্য আপনার পূর্ব অভিজ্ঞতা নাই, আমরা কিন্তু আপনাদেরকে ট্রেনিং দিব। তার আগে দলনেতা সিলেক্ট করেন আপনাদের মধ্যে থেকে এবং একজন সেক্রেটারি, এবং ওদেরই অ্যাকাউন্ট খোলা হয়, যৌথ অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু টাকাটা ওনারা পান। তখন বলে যে আপনারা এইখানে শ্রম দিবেন, এই শ্রমের পারিশ্রমিকটা কি বেশি নেবেন না কম নেবেন, নাকি একটু কম নিয়ে পরবর্তীতে প্রফিট সহ এই জমানো টাকাটা একটা পুঁজি হিসাবে নেবেন কিনা। অর্থাৎ তাদেরকে কিছু গাইডও করা হয় যে আপনারা এই কাজ করে যেন স্বাবলম্বী হতে পারেন, কত নিলে পরে চলে আপনাদের, সেই ন্যূনতম অংশটুকুই নেন আর বাকিটা আপনারা রেখে দেন এই জায়গায়। একবারে প্রফিট ডিস্ট্রিবিউশনের সময় আপনাদের একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ মানি দিব, আপনারা কল্পনা করতে থাকেন কে কি করবেন, এবং সেই ব্যাপারেও কিন্তু সবাইকে একটা প্রশিক্ষণ দেওয়া হয়, ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটি। তাহলে কি হলো, ওরা আসলো, গ্রুপ ফর্ম হলো, একটা ট্রেনিং হলো, কি কাজটা করবে জানানো হলো। এবং এটা এখানে বলে রাখা ভালো, আপনারা জানেন যে কোনো উন্নয়ন কাজের কিন্তু একটা প্রাক্কলিত মূল্যায়ন থাকে। ইঞ্জিনিয়াররা তাদের যে শিডিউল আছে সেই শিডিউল দেখে একটা প্রাক্কলন করেন। অন্যান্য জায়গায় ওপেন টেন্ডারে এটা হয় কন্ট্রাক্টর প্রাক্কলিত মূল্যের উপরেও নিতে পারে কাজটা, এবং কখনো কখনো নিচেও নেয়, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় একটু বেশিই পড়ে। হেলদি কম্পিটিশন না হলে প্রাক্কলিত মূল্যের প্রায় 5% বেশি, 10%ও বেশি হয়ে যায়। কিন্তু এখানে যেটা দেওয়া হচ্ছে, ডাইরেক্ট প্রকিউরমেন্ট করা হচ্ছে এই সোসাইটিটাকে। তাদেরকে বলা হয় আমরা টেন্ডারে যাচ্ছি না, আপনাদেরকে আমাদের যে প্রাক্কলিত মূল্য আছে সেই হিসাবে
আপনারা কাজটা করবেন, এবং আমাদের মূল্যের ভিতরে কিন্তু 10% প্রফিট ধরা আছে আপনার জন্য, এবং ট্যাক্স ভ্যাট সব কিছুই কিন্তু এখান থেকে ডিডাক্ট হবে ফর্মা অনুযায়ী। তাহলে আপনি কি পাবেন? পারিশ্রমিক পাবেন এবং প্রফিট পাবেন, এবং স্কিলটাও আপনি এখানে পেয়ে যাবেন। তো এলজিডির ইঞ্জিনিয়ারদেরকে আমি বলবো শুধু ইঞ্জিনিয়ার না, তার সোশ্যাল ইঞ্জিনিয়ার, সামহাও গ্রাম অঞ্চলে কাজ করতে করতে তাদের কিন্তু একটা মোটিভেশন আসছে, এবং তারা কিন্তু এই ধরনের কাজে খুব পারদর্শী। তারা তখন তাদেরকে একটা মোবিলাইজ করে, একটা ফোর্স হিসাবে নিয়ে আসে, এনে প্রশিক্ষণ দেয়। তারপরে ডেফিনেটলি এটা কিন্তু প্রথমবার অনেক ক্লোজ সুপারভিশন লাগে। এইটাই হলো নার্সিং স্টেজে তাদেরকে যেটা ভালো কাজ করাতে গেলে অজ্ঞতাপ্রসূত যেন ভুলটা না হয়। এরা সাধারণত ভুল করতে চায় না, কোয়ালিটি কম্প্রোমাইজ করতে চায় না। হ্যাঁ, তো সেই হিসাবে তখন ক্লোজ সুপারভিশনের মাধ্যমে এই কাজগুলি করা হয়। তাতে হয় কি, দেখা যায় সাধারণত কাজের মানটা, আমি দেখি ইঞ্জিনিয়ারিং কোয়ালিটি দেখলে যেগুলি মান নির্দেশ করে সেই হিসাবে কিন্তু অনেক চমৎকারভাবে এটা অন্যান্য কাজের তুলনায় দেখা যায় মাঝে মাঝে বেটার কোয়ালিটি পাওয়া যায়। তবে হ্যাঁ, এটা ঠিক, এই জায়গাটার মধ্যে অনেক সময় যেটা হয়, লেবার কন্ট্রাক্টিং সোসাইটির এক সংগঠিত হলো কিছু শ্রমিক, একটা বাজার মূল্যে সংগঠিত হলো, হঠাৎ করে, এটা সুনামগঞ্জে প্রায় হয়, ধান কাটতে গেলেই এক বেলাতে 1000 টাকা পাওয়া যায়। তখন তাদেরকে কিন্তু আবার, তারা তো অপরচুনিটি নিবেই, তারা শ্রম বিক্রি করছে শ্রম বাজারে, সে যে জায়গায়, তখন হয় কি, তখন এদিকে আবার বর্ষা চলে আসতে কাজটা তো করতে হবে। তো এইসব ব্যাপারে এখন আরো চিন্তা ভাবনা করা হচ্ছে, আমরা কি অ্যাট পারেই তাকে কাজটা দিব, নাকি সাধারণত কন্ট্রাক্টররা যেমন আবার 5% তারা বাড়িয়ে নেয় সেরকম কিভাবে দিব, সেই জায়গাগুলি এখনো কিন্তু টিউনিং চলছে। তবে ইন জেনারেল দেখা যায় তারা যেই সময়ের কাজ সেই সময়ই করে। আমাদের কিন্তু এই দেশে যে কোনো কন্ট্রাক্টর ওরিয়েন্টেড কাজ টাইমলি হয়েছে এটা খুব বিরল। টাইম ওভাররান করে, সাথে সাথে কষ্ট ওভাররান করে, এইটাই যেন একটা সংস্কৃতি হয়ে গেছে। কিন্তু এলসিএস ওরিয়েন্টেড যতগুলি কাজ আমার দেখা, ওরা যেহেতু ওই সংস্কৃতিটা চেনে না, ওরা এক্সপ্লয়েট করে না, সেই কারণে আমি বলি সরকার সাশ্রয়ী মূল্যে কোয়ালিটি কাজ কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছে। অবশ্যই স্যার, তার চেয়েও গুরুত্বপূর্ণ যে আমরা তো আসলে নানান ধরনের এরকম উন্নয়ন কাজ দেখি, কিন্তু সেইটা অবকাঠামোর মধ্যেই সীমাবদ্ধ থাকে, কিন্তু মানব সম্পদ উন্নয়নেও যে এটা ভূমিকা রাখছে সেইটি অবশ্যই একটা এক্সট্রা ডিভিডেন্ড দিচ্ছে পুরো দেশকেই। শর্মিন, আপনার কাছ থেকে একটু এই ক্ষেত্রে জানতে চাই যে এই যে মানে একটা কাজের মধ্য দিয়ে মানব সম্পদ উন্নয়নের যে প্রক্রিয়াটি, এবং সেই ক্ষেত্রে তাদেরকে উন্নয়নের মূলধারার পাশাপাশি ভবিষ্যতে মানে এটা একটা সাস্টেইনেবল ডেভেলপমেন্টের দিকে যাচ্ছে মানুষগুলি, অবশ্যই উন্নয়ন কাজটাও দীর্ঘমেয়াদী হচ্ছে, সেইটা সমাজের জন্য কি ধরনের সুফল বয়ে আনছে, বিশেষ করে এই নারীদের জীবনযাত্রায় কি ধরনের সুফল বয়ে আসছে, আমরা একটা বিরতির পর আপনার কাছ থেকে সেই বিষয়টা জানতে চাই। আশা বাংলাদেশে নিচে আরেকটা বিরতির পর ফিরে এলাম আশার বাংলাদেশে। শর্মিন নীলর্মী, এই জানতে চাই যে এই যে নারীর ক্ষমতায়নের যে প্রক্রিয়াটি শুধুমাত্র এখানে নির্মাণ কাজটি না, সামাজিক আরো অনেকগুলি উন্নয়নের মধ্যে দিয়ে হচ্ছে, সেইটা কতটুকু সুফল বয়ে নিয়ে আসছে এই কমিউনিটির মধ্যে, এটা দীর্ঘস্থায়ী হচ্ছে কিনা? এই এক তো হচ্ছে আপনার একটা আফটার এফেক্ট আছে, একটা টাকা নারীর হাত দিয়ে এটা সঞ্চালিত হচ্ছে, নারী কাজ করছেন, সোসাইটি এটা বরাবর কিন্তু দেখে অভ্যস্ত না, ফলে তার একটা অভ্যস্ত হয়ে যাওয়ার ব্যাপার আছে। নারীদের মোবিলিটি একটা বড় ব্যাপার, অনেকগুলো নারী একসঙ্গে হয়ে পাবলিক স্পেসে একটা কাজ করছেন এবং সেটা এলাকাবাসীর জন্যই কাজ করছেন। এটা একটা বড় ধরনের মনোজাগতিক পরিবর্তন এলাকাবাসীর জন্য, এবং নারীরাও যে পারে, আমাদের তো এক ধরনের ধারণা আছে যে নারীরা সফটওয়্যার কাজ করতে পারে কিন্তু হার্ডওয়্যারে তেমন ভালো হয় না, তো ওই জায়গাগুলোই কিন্তু এক ধরনের আমূল পরিবর্তন এই কাজগুলো করে থাকে। তবে এটা সত্যি যে এই দক্ষতাটা, বেশি দক্ষতা যেখানে লাগে, যেমন ধরেন রাজমিস্ত্রির কাজ,
বা একটা টিউবওয়েল গাড়ার কাজ অথবা বাথরুমে যে মূল কাজটা, সেই কাজগুলো কিন্তু আপনার দক্ষ মিস্ত্রি লাগাতে হয় এবং তখন এই নারী গ্রুপগুলো সাবকন্ট্রাক্টিং করেন। দক্ষ যে রাজমিস্ত্রিগুলো বাজারে পাওয়া যায়, বাজার দরে তাদেরকে নিয়ে এসে সেই কাজগুলো করানো হয়। এবং এইগুলো কিন্তু প্রফেসর হক যে বলছিলেন প্রাক্কলিত মূল্যায়ন, এই প্রাক্কলিত মূল্যায়নের মধ্যে কিন্তু এগুলো ধরা থাকে। অর্থাৎ একজন নারী শ্রমিক যিনি শুধুমাত্র শ্রম দিচ্ছেন, উনি যদি দিনে 150 টাকা বা 200 টাকা পেয়ে থাকেন, একজন রাজমিস্ত্রি হয়তো বা 500 টাকা পান, কিন্তু সেই টাকাটাও আমার এই প্রাক্কলিত মূল্যের মধ্যে ধরা থাকে। এই নারীটা যখন ধরেন শুধুমাত্র দিনমজুর হিসেবে 90 দিনের কাজ করে 200 টাকা করে বা 150 টাকা করে সে যে মজুরি পাচ্ছে তা নয়, এরপরে লভ্যাংশের একটা অংশ সে যতদিন কাজ করবে তার কাজের অনুপাত অনুযায়ী লভ্যাংশটা বণ্টিত হবে সেই গ্রুপের মধ্যে। এই যে 10% আমি প্রাক্কলিত প্রফিট ধরে আমি তাদেরকে কন্ট্রাক্ট আউট করেছি, এই 10% প্রফিট কিন্তু সবসময় যে থাকছে তা নয়, কিন্তু অনেক সময় থাকে। এবং তখন ধরেন একজন 12,000 টাকা সর্বনিম্ন পেল অথবা 32,000 টাকা পেয়েছে, তার জন্য কিন্তু এই টাকাটা অনেকখানি টাকা, এবং এটা দিয়ে উনি কিন্তু একটা বিনিয়োগের কাজ করতে পারেন, মূলধন হ্যাঁ, কারণ তাকে কিন্তু আবার ইনকাম জেনারেটিং যে অ্যাক্টিভিটি তার ট্রেনিংও দেয়া হয়। তবে আমি যেটা বলছিলাম যে শিক্ষণও তো আমাদের হচ্ছে, পরবর্তীতে যদি আমরা আরেকটু কম্প্যাক্ট বিজনেস মডেলের দিকে যাই, কিভাবে ধরেন টাকাটা পেয়ে তাকে মার্কেটিং চ্যানেলের সাথে যুক্ত করা যায়, আমার ভ্যালু চেইনের কোথায় এই নারীটা আছে, তাকে কিভাবে মার্কেটের সাথে যুক্ত করলে সে আরও বেশি মানে সাস্টেইনেবলি এই ব্যবসাটা করতে পারবে, আমার ধারণা যে এলজিইডি সেগুলো নিয়েও ভাবনার মধ্যে আছে এবং সামনে তারা এই কাজগুলো করবেন। এবং আরও কিছু চ্যালেঞ্জ আছে। আপনি যখন চ্যালেঞ্জের কথা বলছিলেন যে ধরেন একটা রাস্তার কাজ হচ্ছে, এখন মাটি সবসময় কিন্তু পাওয়া যায় না, বিশেষ করে ধরেন বিল এলাকায় আপনার মাটি পাওয়া একটা বড় ধরনের চ্যালেঞ্জ। তখন এই নারীকে হয়তো বা অনেক দূর থেকে মাটি সংগ্রহ করে নিতে হচ্ছে, ফলে তার জন্য যে প্রাক্কলিত ব্যয়, সেই প্রাক্কলিত ব্যয়ের অতিরিক্ত কিন্তু তাকে শ্রম দিতে হচ্ছে, ফলে তার প্রফিট থেকে সেই অংশটা কমে যাচ্ছে। তো এইটা এক ধরনের আমি দেখেছি যে এলজিডির কাছে আমাদের সুপারিশও থাকবে এবং ওনাদের ভাবনার মধ্যেও আছে, এটা সিদ্ধান্ত আকারেও হয়তো বা ওনারা নেবেন, যে এলাকা ভেদে তার যে ভৌগোলিক বৈশিষ্ট্য সেটা মাথায় রেখেই যদি প্রাক্কলিত ব্যয়গুলো ভিন্ন ভিন্নভাবে করা যায়, তাহলে এলসিএসদের জন্য সেটা অনেক বেশি সহনীয় হবে। এবং এই মাটিগুলো ধরেন অনেক সময় ব্যক্তি মালিকানার জমি থেকে আনতে হয়, তখন এক ধরনের কি বলবো, তারা মানা করে যে আমার মাটি নেওয়া যাবে না, হ্যাঁ, তখন আবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে হস্তক্ষেপ করতে হয়, প্রজেক্টের লোকজনদেরকে নেগোশিয়েট করতে হয়, কারণ যেহেতু নারী দুর্বল তাদেরকে এই নেগোশিয়েটিং পাওয়ারটা কিন্তু তার কম থাকে। এই জায়গাগুলো, এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করেই কিন্তু নারীরা কাজ করছেন। এবং আরও ইন্টারেস্টিং এমন উদাহরণও আমি দেখেছি যে একটা খাসল্যান্ডের উপরে বাথরুম হবে বাজারের, সেই খাসল্যান্ডটা হঠাৎ করে একজন বলছেন যে তার কিছু অংশ পড়ে গেছে, ম্যাটেরিয়াল নিয়ে আসা হয়েছে, সব কিছু নিয়ে হয়েছে, সারা রাত স্থানীয় যে পুলিশ ছিল তাদেরকে সাথে রেখে নারী এবং পুরুষেরা মিলিয়ে তারা কিন্তু এই টয়লেটের ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করেছে। তো শুধুমাত্র ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা না, তো পুলিশ তাকে কতক্ষণ প্রোটেকশন দেবে, সে তো চলে আসবে, কিন্তু এই যে একটা সংগঠিত শক্তি, এই সংগঠিত শক্তি তাকে ভীষণ রকমভাবে সাহস যোগায় স্থানীয় বা বহিরাগত যে কোনো ধরনের অপশক্তির বিরুদ্ধে দাঁড়ানোর জন্য। এবং এটার একটা স্থায়ী প্রভাব রয়ে গেছে, কিন্তু যখন কাজটা চলেও আসে সে যে আসলে করতে পারে ওই কনফিডেন্সটা তার ভিতরে থেকে যায়। তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ওই প্রজেক্ট চলে যাওয়ার পরেও রাস্তার মেইনটেনেন্সের কাজ কিন্তু ওনাদেরকে দিয়ে করানো হয়, এবং সেক্ষেত্রে 2 থেকে 5 বছর, এটা ভিন্ন ভিন্ন প্রজেক্টে ভিন্ন ভিন্ন টাইম ফ্রেম। ধরেন রাস্তাটা বৃষ্টির পানিতে ধুয়ে না যায়, কোন কোন জায়গায় গর্ত হলো মাটি এনে সাথে সাথে ভরাট করা,
ওনারা কিন্তু মাসের হিসেবে সপ্তাহে একদিন করে ছুটি পান এবং দিনে 8 ঘন্টার কাজে মাসিক বেতনে ওনারা কাজ করেন এবং এটা কিন্তু ওনাদের জন্য ধরেন 4-4.5 হাজার টাকা মাসে পাচ্ছেন, তার মধ্যে দিনে 50 টাকা করে অর্থাৎ 3,000 টাকা হাতে পান, 1,500 টাকা ওনারা সঞ্চয় করে। তো 1,500 টাকা প্রতি মাসে 5 বছর পরে যদি ওনাদেরকে দেয়া হয় সেটা কিন্তু বড় ধরনের একটা টাকা হয়ে দাঁড়ায় এবং এগুলো ওনাদের বিনিয়োগের জন্য খুব কাজে দেয়। অনেকে জমি উদ্ধার করেন, অনেকে বাড়ি তোলেন, অনেকে গরু কিনছেন, যার যেখানে দক্ষতার সমস্যা ওনারা সেইভাবে টাকাটা কাজে লাগানোর চেষ্টা করেন। তো সবচেয়ে বড় যেটা সুফল সেটা হচ্ছে যে এটার মধ্যে দিয়ে যে আত্মবিশ্বাসটা তৈরি হচ্ছে এবং সেই আত্মবিশ্বাসটা একেবারে স্থায়ী একটা রূপ নিশ্চয়ই নেয়। তাদের এই যে এই প্রক্রিয়ায় যারা কাজ করছেন তারা একটা বড় অংশই হয়তো পরবর্তীতে বিভিন্ন ধরনের আয় সংশ্লিষ্ট কাজের সঙ্গে। মাটির কাজে তো নিশ্চিতভাবে ওনারা কন্ট্রাক্টেড হন আর কি, ওনারা বাজারে নিজেদের শ্রম বিক্রি করতে পারেন। আর একটা জিনিস হচ্ছে যে ঘরবাড়ি নির্মাণে, নিজেদের ঘরবাড়ি তো আত্মীয় স্বজনের ঘরবাড়ি, প্রতিবেশীর ঘরবাড়ি নির্মাণের সময় সেই অভিজ্ঞতাটা কিন্তু ওনারা কাজে লাগেন। শুধু তাই না, আমি দুটো কেস বলতে পারি। আমি তো অনেক জায়গায় গিয়েছি, একটা মানুষের যখন লিডারশিপ কোয়ালিটি তার হয়তো ভেতরেই ছিল কিন্তু সে কখনো টেস্ট করেনি, এই কাজ করতে এসে দেখতেছে তার আন্ডারে 30 জন লোক আছে, সে ম্যানেজ করতে পারছে এবং সে নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে পারছে, না আমি লিড দিতে পারি। তারাই কিন্তু নিজেরা হতে চায় নাই, কিন্তু সমাজের অনেকেই বলছে আপনারা ইউনিয়ন পরিষদের মেম্বার হন, আমরা আছি আপনার পাশে। হয়েছে কিন্তু 2 জন এবং তারা এখন সমাজের মধ্যে কি বলবো যত ছোটখাটো জিনিস আছে তারা কিন্তু এটাকে মিটমাট করে দিতে পারছেন। তো এ যদি ব্যাকডোরে থাকতো তাহলে তার যে একটা অ্যাসেট আছে, গিফটেড অ্যাসেট, সে কিন্তু জানতে পারতো না। সো অনেক ধরনের বেনিফিট আসছে। সে ব্যাংকের সাথে অ্যাকাউন্টিং খুলে কিভাবে ট্রানজ্যাকশন করতে হয় সেই লিটারেসিটাও কিন্তু সে পেয়ে যাচ্ছে। সো নানাভাবে আমি বলবো এই প্রান্তিক জনগোষ্ঠীকে তুলে এনে এই যে পভার্টি রিডাকশন আমাদের করতে হবে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের জন্য আমাদের পভার্টি রিডাকশন একটা বিরাট জিনিস, এখানে কিন্তু সেই জিনিসটা হচ্ছে। পাশাপাশি আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রায় দেখবেন রাস্তা বানানোর পর বেশি দিন টিকেনি। তাহলে এই যে ইনফ্রাস্ট্রাকচারটাকে আমরা টেকসই করতে পারছি না, এটা বানানোর যেমন ত্রুটি থাকে, পাশাপাশি রক্ষণাবেক্ষণ টাইমলি হয় না। তো এই জায়গায় এই কাজটা এত সফট যে একটা লেবার কন্ট্রাক্টিং সোসাইটি হোল ডে সে রেকি করবে, দেখবে কোথাও ডিস্ট্রেস দেখা যাচ্ছে কিনা, যে আমি অসুস্থ হচ্ছি, তখনই কিন্তু 10 টাকার কাজ করে দিলে কিন্তু রাস্তাটা টিকে যায়। এবং পাশে যে শোল্ডারটা থাকে, এই মাটিটা থাকা না থাকা কিন্তু আকাশ পাতাল তফাৎ। তা আমাদের এখানে দেখা যায় মাটি চলে যায়, রাস্তাও চলে যায়, তারপরে এইবার টাকা পেলাম, এখন কন্ট্রাক্টর অ্যাসাইন করে কাজটা করব, তখন কিন্তু স্ট্রাকচার মেইনটেনেন্সের পর্যায়ে নাই, চলে গেছে রিহেবিলিটেশনের পর্যায়ে। তো সরকার একটা সুন্দর একটা উদ্যোগ এখন নিয়েছে, সামাজিক নিরাপত্তা যেটাকে বলে, সেইটার আওতায় বলছিলেন যে এটা 1 মাসের বেতন দিয়ে 5 বছরে একটা কন্ট্রাক্ট। এটা কিন্তু এলজিডিও তাদের এই যে দাতা গোষ্ঠীর অর্থায়নে এই স্পেসিফিকেশনটা নিয়ে নিচ্ছে যে আমি অ্যাসেপ্ট করলাম, ঠিক আছে, এই অ্যাসেটটাকে যদি টেকসই করতে হয় টাইমলি রক্ষণাবেক্ষণ করতে হবে। এটা অন পেভমেন্ট, পেভমেন্টের উপরেও কিছু দেখবে, অফ পেভমেন্ট, পেভমেন্টের বাইরেও যে সফট শোল্ডারটা আছে এইটা মাটি সরে গেলে মাটি দিবে। এবং আমাদের দেশে সবচেয়ে বড় প্রবলেম হলো মাটিটা যদি সরে না যায় ঘাস হয়, ঘাস হলে পরে আরও কিছু মাটি আটকায়, হতে হতে এটা একটা রিভার ব্যাংকের মতন হয়ে যায়, পানিটা তখন আর নিষ্কাশন হয় না। পানি নিষ্কাশন হলে ভিটামিন কিন্তু পানির সাথে আসলে ছেড়ে দেয়। তাহলে ওই মেয়েটাকে বলা হয় এই যে মাটিটা আস্তে আস্তে উঁচু হয়ে যাচ্ছে এটাকে তুমি ঢাল করে দিবা একটা। এটা কিন্তু একটা লো কস্ট একটা ইন্টারভেনশন, কিন্তু এইটার ইম্প্যাক্ট ইনফ্রাস্ট্রাকচারে এনর্মাস। সো আমি সেই হিসাবে বলবো অবকাঠামো টেকসই করা এবং আমি পভার্টি রিডাকশনের মাধ্যমেও কিন্তু আমি যদি টেকসই উন্নয়ন আমরা দিতে পারি প্রান্তিক জনগোষ্ঠীকে এনে, এর থেকে ভালো আমি আর কোনো জিনিসটা দেখি না। পাশাপাশি এই মেয়েরা আমি বলবো অদক্ষ শ্রমিক ছিলেন, দক্ষ শ্রমিক হয়ে যান, একই কাজ রিপিট না করলেও আপনি যে কথাটা বললেন তার ভেতরে যে আত্মবিশ্বাসটা আসে, এটার মূল্যায়ন করা কিভাবে হবে আমি জানি না, কিন্তু তাদের চোখে মুখে তাকালেই বোঝা যায়
তারা এখন এই স্পেসিফিকেশনের মধ্যে চলে আসছে, তাদের ভোকাবুলারি চেঞ্জ হয়ে গেছে, তারা অনেক টার্মিনোলজি জানে। এবং আরো কিছু যেটা দেখে এলজিডির আরো কতগুলি জিনিস এখন দাতা গোষ্ঠীর পরামর্শতেই মেয়েদেরকে যখন কনস্ট্রাকশনে এক্সপোজ করা হচ্ছে, সেফটির কিছু ইস্যু আছে, কিন্তু আমাদের কন্ট্রাক্টররাও এগুলি কম্প্রোমাইজ করে প্রফিট হিসাবে নিয়ে নেয়। কিন্তু এলজিডি এখন ওদেরকে যে সেফটি গিয়ারগুলি দিচ্ছে এবং কাজ করতে গিয়ে যে ছোটোখাটো দুর্ঘটনা থেকে কীভাবে বাঁচতে হবে, ফার্স্ট এইডের যে ট্রেনিংগুলি দিয়ে দিচ্ছে, এই নলেজটা নিয়ে কিন্তু সে বাসায় যাচ্ছে। ডেটল কিভাবে দিতে হয়, কাটাছেঁড়া হলে কোন মেডিসিনটা দিতে হয়, সেই লিটারেসিটাও কিন্তু সে পেয়ে যাচ্ছে। এবং কিভাবে কোন পানিটা খাবে, কেন খাবে, সেখান থেকে কিন্তু সেই ট্রেনিংটা পেয়ে যাচ্ছে। মা আলোকিত হলে দেশ আলোকিত হয়ে যায়, এই প্রজেক্টের মধ্যে কিন্তু সেটা এমবেডেড করা আছে। এইগুলো অবশ্য সেটি মানে সরাসরি যে কাজগুলি হচ্ছে তার বাইরে অনেকগুলি কাজ হচ্ছে, ফলে এইটা এই জন্যই আমার মনে হয় যে এটা যদি অন্যান্য কাজের ক্ষেত্রেও আমরা জিনিসগুলি ছড়িয়ে দিতে পারি, তাহলে একটা নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে যেমন খুবই ইফেক্টিভলি কাজটা করা সম্ভব হবে, আবার একই সঙ্গে উদ্যোক্তা তৈরির ক্ষেত্রেও বড় ধরনের ভূমিকা রাখতে পারে। আমরা দেখেছি যে বাংলাদেশে এখনো পর্যন্ত নারী উদ্যোক্তার সংখ্যায় এবং অ্যাক্সেস টু ফাইন্যান্সের দিক থেকে একেবারে এখনো পর্যন্ত 1%ও না। ফলে যদি এইভাবে একটা কমিউনিটি ডেভেলপমেন্টের মধ্য দিয়ে একটা গ্রুপকে আপগ্রেড করা যায়, তাহলে হয়তো অনেকগুলি সমস্যারই সমাধান এবং এসডিজির ক্ষেত্রে এটা একটা বড় হাতিয়ার হতে পারে। আমরা আরেকটা বিরতির পরে ফিরে এসে এই ক্ষেত্রে একটু জানতে চাই যে এসডিজি লক্ষ্য অর্জনের ক্ষেত্রে এই ধরনের অ্যাপ্রোচ কি ভূমিকা রাখতে পারে। আশা বাংলাদেশে নিচ্ছে আরেকটা বিরতির পর ফিরে এলাম আশার বাংলাদেশে। শর্মিন নীলর্মী, এই যে এসডিজির কথা বলছি, এসডিজির লক্ষ্য অর্জনের জন্য নানানভাবেই কাজ করছে, সেক্ষেত্রে এলসিএস এর যে অ্যাপ্রোচ, এইটা আসলে শিক্ষণীয় হতে পারে অন্যান্য কাজের ক্ষেত্রেও। নিশ্চিতভাবেই। আমি শুধু এসডিজি বলবো না, ধরেন আমরা তো মধ্য আয়ের দেশে পরিণত হতে চলেছি এবং আমরা আর্থিকভাবে যদি বলেন আমাদের বেশ কিছু ইন্ডিকেটর আছে যেখানে আমরা বলছি যে অলরেডি আমরা মধ্য আয়ের দেশের কিছু কিছু সূচক অর্জন করেছি, তাই না? তো সেই ক্ষেত্রে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ যে আমাদের এই দরিদ্র নারী কতদিন আর এই শারীরিক শ্রম দিয়ে কাজগুলো করবেন। কয়েকটা জিনিস আছে, যেমন ধরেন একই কাজ, মাটি আনার কাজ ধরেন, সেগুলো হয়তো বা মেশিনের মাধ্যমে করা সম্ভব। একটা কন্ট্রাক্টর, রেগুলার কন্ট্রাক্টরকে যদি আমি কাজ দিই, তিনি ওই মেশিনের সাহায্য নিয়ে কাজটা করবেন এবং প্রফিট নিয়ে বের হয়ে আসবেন। যেহেতু আমি স্থানীয় নারীদেরকে দিয়ে করাচ্ছি এবং আমি বলছি এদেরকে লেবার কন্ট্রাক্ট করছি, তারা শ্রমিক হিসেবেই করছেন, তাদের জন্য কিন্তু আমি আর মেশিনের প্রভিশনটা দিচ্ছি না, ওনারা শারীরিক শ্রম দিয়ে কাজ করছেন। আমার কাছে মনে হয় যে সময়ের সাথে সাথে এই যে মেশিনের ব্যবহার এবং লেবারের যে বিভিন্ন ফর্ম, সেই ফর্মটা যে পরিবর্তিত হওয়ারও কথা, সেই জায়গাগুলো শুধু লেবার তো নিজে দিচ্ছেন, মানে ম্যানেজার হিসেবেও কিন্তু তিনি লেবার দিতে পারেন। একটা কন্ট্রাক্টর যেভাবে হ্যান্ডেল করে সেভাবেও কিন্তু উনি শ্রম না দিয়েও করতে পারেন কাজ। এই জায়গাগুলো আরো একটু ফ্লেক্সিবলি যদি দেখা হয়, সেটা আমার মনে হয় যে উপকার হবে। এখন যেমন মিক্সচার মেশিন দিয়ে কংক্রিটের মিক্সটা করা, সেটা কিন্তু অ্যালাউ করছে, কারণ কোয়ালিটিটাও কিন্তু ভালো হয়, কোয়ালিটিটাও ভালো হয়। তো এই জায়গাগুলো আসছে, সেটাই বললাম যে শিক্ষণগুলো আছে। এতে করে হয় কি যে ধরেন একটা নারী যখন এই কাজগুলো করলো, আপনি একটা 3 মাস 6 মাস 1 বছর একটা পাবলিক প্লেসে আপনি কাজ করছেন, পাবলিকলি কাজ করছেন, তখন তার যে এক্সপোজার বিভিন্ন মানুষের সাথে, বিভিন্ন বাস্তবতার সাথে, এই এক্সপোজার কিন্তু প্রজেক্ট শেষ হয়ে যাওয়ার সাথে সাথে শেষ হয়ে যায় না, এটাকে সঙ্গে নিয়েই তিনি বাড়ি ফিরে যান। এবং এটা একটা বড় জায়গা, সে তার মেয়েকে পড়ানোর জন্য, সে তার ছেলেকে আরো ভালো করবার জন্য কিভাবে কাজ করা যায়, সেই জায়গাগুলো কিন্তু আরো বেশি করে ভাবতে থাকেন। আমার কাছে মনে হয় যে দারিদ্র্য দূরীকরণ এবং শিক্ষার মানোন্নয়নের ক্ষেত্রে একটা মা যদি এই ভূমিকা পালন করেন, একটা নারী যদি এই ভূমিকা পালন করেন এবং তার কনফিডেন্স তৈরি হয়, সেটা খুব
মানে বড় ধরনের একটা কাজ হয় একটা সোসাইটির মধ্যে। আরেকটা জিনিস হচ্ছে গ্র্যাজুয়েশন। এলজিইডির সকল প্রজেক্টে না, কিন্তু যে প্রজেক্টে কিছু কিছু প্রজেক্ট আছে তারা কিন্তু ধরেন সরকারের অন্য সংস্থার সাথেও কাজ করে, যেমন ধরেন পিকেএসএফ যারা ক্ষুদ্র ঋণ প্রদান করছে, বা ধরেন এনজিও যারা ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিস এবং নারীর মোবিলাইজেশনের ক্ষেত্রে, মোটিভেশনের ক্ষেত্রে, বিভিন্ন ধরনের দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করতে পারেন। দিন শেষে এই এলসিএসদেরকে তাদের সাথেও কিন্তু এক ধরনের লিঙ্ক করিয়ে দেওয়া হচ্ছে। ফলে এই যে সামগ্রিকতার মধ্যে যে একটা কনস্ট্রাকশন ওয়ার্ককে নিয়ে আসা, মানে কনস্ট্রাকশনকে শুধুমাত্র ওইটুকু একটা রাস্তা বানানোই নয়, তার বাইরে গিয়েও যিনি রাস্তাটা করছেন এবং যারা সেখানকার অধিবাসী, তারা যাতে রাস্তার সুফলটা সঠিকভাবে নিতে পারেন, সেই জায়গাটার যে চিন্তা সামগ্রিকতার মধ্যে, আমি মনে করি যে এটা মানে এলজিডি তো একটা জায়গায় কাজ করছে না, পুরো বাংলাদেশে এই কাজ করছে। আমার মনে হয় সেটা আমাদের দারিদ্র্য দূরীকরণ, কানেক্টিভিটি, নারীর ক্ষমতায়ন, এটার জন্য একটা ব্যাপক কন্ট্রিবিউশন করবে এবং সেটা মানে খুবই পজিটিভলি কাজটা হচ্ছে। ডক্টর শামসুল হক, এই ক্ষেত্রে মানে একটা রাস্তা শুধুমাত্র মানুষের সংযোগ হিসেবেই এখানে ব্যবহৃত হচ্ছে না, এটা একই সঙ্গে সমাজের মধ্যেও একটা ইন্টারকানেক্টিভিটি তৈরি করছে। যেই নারী হয়তো বাজারে যাওয়ার ক্ষেত্রেই অনুমতি পায় না অনেক ক্ষেত্রে, সেই নারীর মাধ্যমে যদি বাজারটাই তৈরি হয়, তখন কিন্তু ওই বাজারটার উপরে তার একটা ওনারশিপ তৈরি হয় এবং ভিন্নভাবে সমাজকে ওরিয়েন্ট করা হচ্ছে। এই জিনিসগুলি আসলে প্রাইসলেস। নিশ্চয়ই এটা মানে শুধুমাত্র একটা কাজের মাধ্যমে সামাজিক অন্য কোনোভাবে এটা পাওয়া খুব কঠিন হতো। ফলে এই যে ভালো কাজগুলি, যে সুফলগুলি আমরা দেখছি, সেইটাকে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এলজিইডি এবং একই সঙ্গে যদি এটার থেকে শিক্ষণ যেটা বলা হচ্ছে, সেটা সরকার কিভাবে কাজে লাগাতে পারে যে কোনো উন্নয়ন কর্মকাণ্ডের ক্ষেত্রে। আপনি ভালো বলেছেন। আসলে আমরা কিন্তু শহরের লোক, শহরের প্রজেক্ট করতেই কিন্তু অভ্যস্ত। আমি যখন 2011 সালে এই ধরনের এলজিডির একটা প্রজেক্টের সাথে আমি যুক্ত হই, সত্যিকার অর্থে এই প্রজেক্টগুলির বেনিফিটটা দেখে এবং যারা বেনিফিটেড হচ্ছে তারা এত প্রান্তিক, হারিয়ে যাচ্ছিল, একদম নেগলেক্ট। আমাদের দেশ কিন্তু এগিয়ে যাচ্ছে, কিন্তু কিছু কিছু লোক কিন্তু এই উন্নয়নের থেকে বাইরে থেকে যাচ্ছিল। তারা যেহেতু এই কাজ করতে গিয়েই তাদের উন্নয়নটা হয়ে যাচ্ছে, এটা যখন চোখে দেখি, বিশেষ করে আপনি যেটা বললেন যে এই মেয়েটা তার মার্কেটটা বানাচ্ছে, তার যেমন একটা ওনারশিপ আসছে এবং তার রিকগনিশন হিসাবে সে যদি কোনো কিছু বিক্রি করতে চায় তার কিন্তু আর টোল দিতে হয় না। এটার ফ্রেমওয়ার্কটা এমনভাবে করা হয়েছে, তার হাত দিয়ে মার্কেটটা তৈরি হয়েছে। লেবার কন্ট্রাক্টিং সোসাইটির যেই আসবে এখানে কোনো পসরা সাজাবে, তার কাছ থেকে টোল নেওয়া যাবে না। এই যে একটা বাড়তি অপরচুনিটি এখানে পেল, এই সব কিছু মিলে আমি দেখতে পাচ্ছিলাম চোখের সামনেই এক একটা ফ্যামিলি যেন দাঁড়িয়ে যাচ্ছে। সেই মোটিভেশন থেকে কিন্তু আমি সোফার এখনো পর্যন্ত কাজগুলি করে যাচ্ছি। এক্ষেত্রে আমার যেটা মনে হয়, এলজিইডি দাতা গোষ্ঠীর অর্থায়নে বিভিন্ন কাজগুলি করছে, যেমন এখন কোস্টাল বেল্টে আছে, সুনামগঞ্জে, এবং সুনামগঞ্জের একটা হিলিপ প্রজেক্ট যেটা বলা হয়, সেইটাও কিন্তু একটা এলসিএস এর কম্পোনেন্ট আছে। নতুন সরকার আরেকটা মঙ্গা এলাকার মধ্যে প্রজেক্ট হাতে নিতে চাচ্ছে, দিনাজপুর, রংপুরের, সেখানেও কিন্তু এই কম্পোনেন্টটা আছে। কিন্তু অ্যাজ এ হোল এটাকে একটা যদি ফ্রেমওয়ার্কের আওতায় এনে রিকগনিশন দেওয়া হয়, আরও কিছু টিউনিং লাগবে। কারণ আমরা অনেক বাস্তবতা দেখেছি, সব জায়গায় যে মেয়েরা পেশাদারি কন্ট্রাক্টর হিসাবে কাজ করবে সেটাও কিন্তু হয় না। আবার পেশাদারি কন্ট্রাক্টরও কিন্তু একজন লোক আছে, তারও কিন্তু কাজ লাগবে। যেই কাজগুলি ওদের এনেবল, তাদের মতো করে করা যায়, সেটা যদি আমরা আলাদা করে তার একটা বড় কাজের মধ্যেও কিছু কিছু কম্পোনেন্ট এরকম বের করা সম্ভব। আমি তো বলবো সরকার এটা কৌশল হওয়া উচিত। কারণ দারিদ্র্য দূরীকরণ যদি করতে চায় তাহলে অনেকগুলি দিক দিয়ে কিন্তু আগাতে হবে। এটা একটা, আমি বলবো, একটা সুবর্ণ সুযোগ। সরকার কৌশল হিসেবে বলতে পারে যে এই কাজগুলিতে আমি বললাম এই ধরনের এলসিএস ছাড়া আমি দেব না। তাহলে যেটা হবে, আরো নতুন নতুন আমরা যেখানেই যাই, যেদিন গ্র্যাজুয়েশনটা হয়, যেদিন প্রফিট ডিস্ট্রিবিউশনটা হয়, এদিন
প্রথম কথাই বলে এই কাজ যদি আরো চলে তাহলে আমাদের জন্য কিন্তু ভালো হয়। অবশ্যই, এবং আশেপাশে যারা থাকে তারাও অবশ্যই বলে স্যার। আমরাও এই সিস্টেমে আসতে চাই। আমার মনে হয় যে এই জিনিসটা শুধু এই প্রজেক্টগুলিতে না, আরো ছড়িয়ে দেওয়া, যেটা প্রধানমন্ত্রীও বারবার বলেন যে টাকাটা মায়ের হাতে গেলে সবচেয়ে বেশি উন্নয়ন, ফলে এর চাইতে আর বড় সুবিধা কোনো কিছু হতে পারে না। ফলে এটা করতে পারলে খুব ভালো হবে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ। এই ছিল আজকের আশার বাংলাদেশে আমন্ত্রণ আমাদের পর্যায়ে।